তিস্তায় যদি চায়নার উপস্থিতি বাড়ে এই ব্যাপারেও তারা শঙ্কিত, তাদের দেশের একটা অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমাদের দিক থেকে আশ্বস্ত করা দরকার যে না, সেই রকম আশঙ্কার কোনো কারণ নাই। লালমনিরহাটে বিমানবন্দর এটা তো ছিল অনেক আগে থেকে, এটার উন্নয়নে কিন্তু চায়নার আগ্রহ আছে এবং এটা নিয়েও ভারতের সেন্সিটিভিটি আছে। আমাদের এই দিকগুলো একটু অ্যাড্রেস করে প্রতিবেশীকেও আশ্বস্ত করতে হবে, কারণ বিরাট সীমান্ত তাদের সঙ্গে আমাদের আছে। প্রতিবেশী বদলাতে পারবো না। প্রতিবেশীকে কোনো রকম উৎকণ্ঠায় না রেখে আমরা চায়নার সঙ্গে সহযোগিতা বাড়াতে পারি। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশাহ রাসেল। কূটনীতি শুধু ড্রয়িং রুমের ফ্রেমে সীমাবদ্ধ কোনো ছবি নয়, আর অর্থনীতি কেবল পরিসংখ্যানের খেলা নয়। 21 শতকের এই ভূ রাজনীতিতে অংশীদারিত্বের সংজ্ঞা দ্রুত বদলাচ্ছে। এশিয়ার নতুন মেরুকরণে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক এখন কেবলমাত্র প্রথাগত বন্ধুত্বের আনুষ্ঠানিকতার বাক্যাংশেই সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে অবকাঠামো, প্রযুক্তি বিনিময় এবং সরাসরি বিনিয়োগের এক কৌশলগত সমীকরণে। চীন সরকারের নীতিগত রূপান্তর, বাংলাদেশে প্রদেয় $9 বিলিয়ন বেশি মূল্যের নতুন প্রস্তাবিত বিনিয়োগের রোডম্যাপ কিংবা সাম্প্রতিক শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের চায়না ফোকাসে। আজকের আমাদের আলোচনার বিষয় ট্রেড, ট্রেক এবং নতুন মেরুকরণ। বাংলাদেশ কি প্রস্তুত? এ বিষয়ে আলোচনার জন্য যারা আছেন স্টুডিওতে পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ চায়না কালচার, ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের সাংগঠনিক সম্পাদক আইনজীবী রকুন উদ্দিন মিয়া, এবং আমার সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক হাসান মামুন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই আলোচনায়। প্রথমে যেটি বলছিলাম সেই প্রসঙ্গের কথা ধরেই প্রথমে হাসান ভাই আপনার কাছে আসতে চাই। এবারের প্রধানমন্ত্রীর সফর এবং এই দ্বিপাক্ষীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের মধ্যে করিডোরের বিষয়টা নতুন করে বিশেষভাবে আলোচনায় এসেছে, এবং এই প্রস্তাবিত যে করিডোরটা এটা চীনের জন্য একটি মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে দেবে এবং বাংলাদেশের জন্যও দক্ষিণ এশিয়ার সাথে এক ধরনের সংযোগের কেন্দ্রস্থল বা একটা সংযোগের নতুন পথ উন্মোচন করবে। আপনার কাছে কি মনে হয় একজন সাংবাদিক হিসেবে এই সুযোগ বা এই সম্ভাবনাটা আমাদের জন্য কতটুকু ফল বয়ে আনবে? এই প্রস্তাবটা চায়নার তরফ থেকে দেয়া হলো এবং তারেক রহমান সাহেবের সফরের আগে কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনার কথা আমরা শুনিনি। বরঞ্চ অন্যান্য আলোচনা একটু বেশি শুনেছিলাম, যেমন প্রতিরক্ষা সহায়তা, চায়না থেকে জেট বিমান কেনা, এই প্রসঙ্গটা বেশি আলোচিত হয়েছিল। সেটা কিন্তু সামনে আসেনি। সামনে এলো চায়নার তরফ থেকে এই প্রস্তাব। তো আমরা তো জানি যে এখানে 4টা দেশের করিডোর হওয়ার কথা ছিল, বাংলাদেশ, চায়না, মায়ানমার, ইন্ডিয়া, BCMI। তো আমরা এটাও জানি যে ইন্ডিয়া কেন বেরিয়ে গেল এখান থেকে। তারপর এই প্রস্তাবটা কিন্তু স্থগিত অবস্থায় ছিল। তো সেখান থেকে চায়না নিজে থেকে এটা তুলে আনলো যে ইন্ডিয়া যদি রাজি নাও হয় আমরা 3 পক্ষ মিলে এটা করি, মিয়ানমারকে মাঝখানে রেখে। তো এই ধরনের করিডোর তো আরও আছে, চায়নার সঙ্গে পাকিস্তানেরও করিডোর আছে, এবং এটাকে 2 দেশের জন্য কৌশলগতভাবে জরুরি মনে করা হয়। আর আমরা তো ইউরোপের একত্রীকরণ, ইউরোপের এক দেশে রূপান্তরিত হওয়া, এটাও আমরা দেখেছি। তো এগুলো বিচিত্র কিছু না। আঞ্চলিক সহযোগিতা বাড়তে হবে, কোনো সন্দেহ নাই, এবং এই ক্ষেত্রে যদি সব পক্ষ উপকৃত হয় তাহলে এটা একটা কৌশলগত সহায়তাও রূপান্তরিত হতে পারে। সমস্যা হলো যে মায়ানমারের ভেতর দিয়ে যোগাযোগ, এটা কতখানি রাজনৈতিক এবং কৌশলগতভাবে ফিজিবল, এই প্রশ্নটা এসছে। বিশেষ করে আরাকান অঞ্চলটা তো মায়ানমারের বিদ্রোহীদের দখলে এবং অস্থিতিশীল। মায়ানমারের ভেতরে পরিস্থিতি ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। তবে চীনের একটা লেভারেজ আছে মায়ানমারের উপর, সেখানে কেন্দ্রীয় সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর সবার সঙ্গে চায়নার নাকি ভালো সম্পর্ক, অর্থাৎ চায়না এটা ম্যানেজ করতে পারবে বলে মনে করা হচ্ছে। এবং এইরকম ধারণাও কেউ কেউ দিচ্ছেন, আমি তো আর এক্সপার্ট না, এক্সপার্টরা বলছেন যে চায়না মায়ানমার ইস্যুটা না বুঝে এই প্রস্তাব দেয়নি, মানে চায়না এটা ডান করতে পারবে এটা ধরে নিয়ে এই প্রস্তাবটা দিয়েছে। বাংলাদেশ রাজি হলে এটা সম্ভব, এরকম বলা হচ্ছে। এখন আমরা গড়রাজি হওয়ার কি কারণ থাকতে পারে সেটা আমার কাছে পরিষ্কার না। বিষয় হলো যে আমরা যদি বেনিফিটেড হই, বিশেষ করে চায়না আমাদের তো বড় বাণিজ্যিক অংশীদার, বৃহত্তম, গত প্রায়
এক দশক ধরে চায়না কিন্তু ইন্ডিয়াকে রিপ্লেস করেছে। জি। ইন্ডিয়া ছিল আমাদের প্রধান বাণিজ্যিক অংশীদার। চায়নার সঙ্গে আমাদের হিউজ ট্রেড এবং বাড়ার সম্ভাবনা আছে বিভিন্ন ক্ষেত্রে। চাইনিজ বিনিয়োগও আমাদের দেশে কিন্তু বাড়ছে। চায়না তো আগে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে আগ্রহী ছিল এবং পার্টিসিপেট করেছে অনেক। আমাদের পদ্মা রেল সংযোগ প্রকল্প, তারপর হচ্ছে এই টানেল, কর্ণফুলী টানেল, তারপরে সড়ক অবকাঠামো নির্মাণে ভূমিকা রেখেছে। এখন উৎপাদনশীল খাতেও কিন্তু চায়না এগিয়ে আসছে, বস্ত্র খাতে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। আর আমরা তো জানি যে একটা ইকোনমিক জোন দেওয়া হয়েছে, একটা না আসলে দুইটা দেওয়া হয়েছে। এই সফরের ভেতর দিয়ে দুইটা ইকোনমিক জোন সামনে এসেছে, একটা হচ্ছে আনোয়ারায় আর একটা হচ্ছে মংলায়। মংলাটা অনেক পিছিয়ে আছে, আনোয়ারা তো অনেক পুরনো ইস্যু। এগুলো কিন্তু সবই পুরনো ইস্যু, নতুন করে সামনে আসছে। এটা হচ্ছে লক্ষণীয়। শেখ হাসিনা শাসনামলে চায়নার সঙ্গে এই বিষয়গুলোতে কিন্তু অগ্রগতি হয়নি। আমরা লক্ষ্য করব যে যেমন আনোয়ারায় যেটা, এটা তো বোধহয় 2016 সালের প্রজেক্ট। 2016 সাল। হ্যাঁ। আর ইন্ডিয়া আমাদের ইকোনমিক জোন নিয়েছে, কিন্তু তারা তো কাজ করেনি, তাদের ঠিকাদাররা কাজ করেনি, মানে ভূমি উন্নয়নের কাজ এগুলো করেনি, এবং তারা ইনভেস্টমেন্টে কিন্তু আগ্রহী না। ইন্ডিয়া যতই মুখে বলুক, চায়নার সেই সক্ষমতা আছে। একটা হচ্ছে আর্থিক সক্ষমতা আর একটা হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা। দুটোতেই। হ্যাঁ, এবং চায়নার মধ্যে একটা এগ্রেসিভনেসও আছে। এগ্রেসিভনেস বলতে বোঝাচ্ছে যে পলিটিক্যাল না, এটা হচ্ছে মানে ইকোনমিক সুপার পাওয়ার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এটা বাড়ে, এবং সেটারই প্রতিফলন কিন্তু চায়নার এসব প্রস্তাবে। যেমন আপনি যেটা বললেন যে 3 দেশের যদি করিডোর হয়, তো চায়না এখান থেকে বেনিফিটেড হবে। আপনি যেটা বললেন যে মালাক্কা প্রণালীর উপর তার ডিপেন্ডেন্স অনেক বেশি। তো এটা এই যে সম্প্রতি যে যুদ্ধ চলছে এখনও, হরমুজ প্রণালী, তারপরে বাবাল মানদেব, এগুলো আক্রান্ত হওয়ার ফলে চায়নার মধ্যে একটা উপলব্ধি এসছে যে একটা প্রণালীর উপর ডিপেন্ডেন্স যদি বেশি হয় তাহলে এটা রিস্কি হয়ে যেতে পারে চায়নার ইকোনমিক গ্রোথের জন্য। তো ফলে চায়না অন্য পথ খুলতে চায় ন্যাচারালি। তারা চায় যে বঙ্গোপসাগরে উপস্থিতি মানে হচ্ছে বঙ্গোপসাগরে যুক্ত হতে, এর ভেতর দিয়ে ভারত মহাসাগরে যুক্ত হতে। তো সেজন্য এই রোড মানে এই করিডোরটা তার জন্য গুরুত্বপূর্ণ। আর আমরা যদি এখান দিয়ে যদি চায়নায় পৌঁছতে পারি, কুনমিংয়ে আমরা যদি অল্প সময়ে যদি মালামাল পৌঁছাতে পারি, 2 দিন 3 দিনের মধ্যে, এবং কম খরচে কম সময়ে, এটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমদানির ক্ষেত্রেও, আমদানির ক্ষেত্রেও অবশ্যই র ম্যাটেরিয়াল। হ্যাঁ, চায়নার উপর আমাদের তো ডিপেন্ডেন্স আছে। আমাদের বস্ত্র খাত, আমাদের গার্মেন্টস শিল্প এখনও অনেকখানি নির্ভরশীল। আমরা সেমিকন্ডাক্টরেও চায়নার সঙ্গে সহযোগিতা চাচ্ছি। চায়না তো মানে বড় প্লেয়ার হয়ে যাচ্ছে এই খাতে, তাই না? এবং তাইওয়ান তো লিডিং বলা যায়, যে এশিয়ার যেসব সেন্টারে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ছে, রপ্তানি বাড়ছে, তার মধ্যে তো তাইওয়ানের একটা প্রতিষ্ঠান বোধহয় লিডিং তারা। তো তাইওয়ান তো চীনেরই পার্ট। চীন এখানে বিনিয়োগ করছে এবং চীনের সক্ষমতাও আছে। আমাদের তো এই খাতে অগ্রগতি খুবই কম। আমাদের একটা টার্গেট আছে, আমি দেখলাম বাজেটে এবার তারেক রহমান সরকার কিন্তু এইদিকে মনোযোগ দিয়েছে। 18 মাসের মধ্যে। হ্যাঁ, এটা 18 মাস পরে, মানে 2031 সালের মধ্যে বোধহয় মানে অনেকগুলো কর শুল্ক ছাড় দিয়েছে এই খাতে, একেবারে অব্যাহতি। এমনকি রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হচ্ছে, তারপরে স্টার্ট আপের জন্য তহবিল রাখা হচ্ছে সেমিকন্ডাক্টর খাতে। তো এইখানে আমাদের তো চায়নার সহায়তা লাগতে পারে এবং আমরা দুপক্ষই বেনিফিটেড হতে পারি। আমাদের বিরাট পপুলেশন আছে এবং আমাদের ইঞ্জিনিয়াররা নাকি এই খাতে ভালোই কাজ করছে। গ্লোবাল সাপ্লাই চেইনে আমরা পার্টিসিপেট করতে পারি, আমাদের পার্টিসিপেশন বাড়তে পারে। আর ইতোমধ্যে এই খাত তো নাকি $1 ট্রিলিয়ন। জি, এবং বাংলাদেশের জন্য একটা লক্ষ্যমাত্রা করা হয়েছে। 2030-এর মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির কন্ট্রিবিউশন বাড়াতে চাই, 10% যেতে চাই। আবার সেমিকন্ডাক্টরেও আমরা বোধহয় $1 বিলিয়ন অ্যাচিভ করতে চাই। তো এইসব ক্ষেত্রে চায়না, তাইওয়ানের সহায়তা আমাদের জরুরি হতে পারে, আমি তো মনে করি। সেই দিকে লক্ষ্য রেখে ইকোনমিক কোঅপারেশন যদি আমরা বাড়াতে পারি এই সরকারের প্রথম মেয়াদে, মানে অনেকে তো আশা করছে যে এই সরকার দ্বিতীয় মেয়াদেও থাকবে, তো একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করা যেতে পারে। এটা দুপক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের জাতীয় স্বার্থ
মানে এবং সমুন্নত রেখে নিরাপত্তা। সমুন্নত রেখে কাজ করব, এবং আমরা কোনো ভূ রাজনৈতিক জটিলতায় যেন প্রবেশ না করি এটা ঘিরে। কারণ চায়নার উপস্থিতি নিয়ে কিন্তু ভারত শুধু না, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু না, জি। জাপানেরও উদ্বেগ আছে জি। এই অঞ্চলে। বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমাদের সুবিধা যেমন আছে, আমাদের ঝুঁকিও আছে। ফলে আমাদের এই দিকে মানে দৃষ্টি রেখে সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে। গ্লোবাল প্লেয়ার এবং রিজিওনাল প্লেয়ার সবাইকে সামলে আমাদের পথ চলতে হবে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি জনাব রকুনউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই, যে যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রথমবারের মতো 5 ইয়ার ট্যাক্স আউটলুক উপস্থাপন করছে বিনিয়োগ আকর্ষণ করতে। এবং আমরা জানি যে এই বৈঠকের সম্প্রতি যে বৈঠকটা হলো দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে, সরকার প্রধানদের মধ্যে, এখানে $9.2 বিলিয়ন একটা বিনিয়োগে আসার ব্যাপার। এই যে 5 ইয়ার আউটলুক ট্যাক্স, এইটা, এবং একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করছেন চীনা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুরক্ষায় আমাদের লিগ্যাল স্ট্রাকচার কতটা স্ট্রং, কতটা শক্তিশালী? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনে সফর করেছেন, এর আউটপুটটা কি অ্যাকচুয়ালি? আমি গতকালকেই তো আসলাম চায়না থেকে। তো বিভিন্ন মহলে এদের সাথে আমার কথা হয়েছে এর আগেও। ইভেন প্রধানমন্ত্রী যাবেন তার আগেও আমার সাথে কথা হচ্ছিল। তাদের মধ্যে যে আমি উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি, এটা ভেরি পজিটিভ দুদেশের বিনিয়োগের জন্য, বিনিয়োগকারীদের জন্য। এটা অত্যন্ত পজিটিভ মেসেজ বহন করে। এবং তিনি যাওয়ার পরে যে $9.21 বিলিয়ন একটা অফার আসছে, এটা অত্যন্ত পজিটিভ দিক। এই যে উৎসাহ উদ্দীপনাটাকে, সেটাকে যদি পজিটিভলি বাংলাদেশ ইউজ করতে পারে, তাহলে অনেক বড় সম্ভাবনা দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে। এখন যেটা আপনি প্রশ্ন করেছেন, লিগ্যাল এক্সপেক্ট আমাদের কি আছে? আমাদের বাংলাদেশে যে আইনগুলো রয়েছে, বিশেষ করে ইন কমন ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটা যথেষ্ট কম না। যেমন বিডা রয়েছে, বিডা ফরেন ইনভেস্টমেন্টগুলোকে অত্যন্ত সুরক্ষার ব্যবস্থা করেছে। বিশেষ করে চায়নার সাথে বাংলাদেশের BIT রয়েছে। এই ক্ষেত্রে এই এগ্রিমেন্টের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হলো চায়না কিন্তু বেশ সুবিধা পাচ্ছে এখান থেকে। এটা তার একটা সুরক্ষা। চায়না যে ইনভেস্টমেন্টটা বাংলাদেশে করবে, সে পুরো 100% সে মালিকানা তিনি পাচ্ছেন, এই আইনি সুরক্ষাটা রয়েছে। তিনি যে বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের মাধ্যমে সমস্ত বিনিয়োগ এবং তার প্রফিট তার দেশে নিয়ে যেতে পারছেন, এই সুরক্ষা রয়েছে। আপনার বাংলাদেশের একজন বিনিয়োগকারী যে সুবিধাটা পাবেন, একজন চায়না বিনিয়োগকারী সেই একই সুবিধা পাবেন। অর্থাৎ কোনো রকম ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড তার সাথে করা হবে না। এর বাইরেও যে আমাদের কোম্পানি অ্যাক্ট রয়েছে 1994, আপনার আরবিট্রেশন অ্যাক্ট রয়েছে 2001, আপনার নিউ ইয়র্ক যে কনভেনশন রয়েছে, এখানেও বাংলাদেশ সদস্য রয়েছে। এই সবগুলো আইনেই মোটামুটি এই ইনভেস্টমেন্টগুলোর পক্ষে। কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জ রয়েছে। শুধু আইন থাকলে তো হবে না, সেটার বাস্তবায়ন খুব জরুরি। এটা ইমপ্লিমেন্টেশনে আমাদের কিছু বাধা রয়েছে। ইমপ্লিমেন্টেশনের সাথে যারা জড়িত, কোর্ট, আমরা লয়ার্স, ইভেন আপনার এক্সিকিউটিভস যারা রয়েছেন, যারা তাদেরকে সহযোগিতা করেন, আমাদের আরও বেশি এই বিষয়ে সহনশীল এবং মনোযোগী হতে হবে। চ্যালেঞ্জ রয়েছে কিছু। চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জগুলো হলো যে কমার্শিয়াল যে ডিসপিউটগুলো হয়, সেই ডিসপিউটগুলো যেন দ্রুত সমাধান হয়, সেই জন্য একটা বিশেষ কোর্ট, অর্থাৎ কমার্শিয়াল কোর্ট অলরেডি প্রতিস্থাপন করা হয়েছে। এটারও একটা, এখন এটা যত দ্রুত অ্যাক্টিভ হয়, আমাদের আইনের কোর্টগুলো যে রয়েছে, আমরা লয়ার্স যারা রয়েছে, সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে আরও আন্তরিক হওয়া প্রয়োজন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়া প্রয়োজন। এখানে দীর্ঘসূত্রিতার একটা অনেক বড় বিষয় রয়েছে। তো এই অবস্থার মধ্য দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো হলো চ্যালেঞ্জ। পজিটিভ দিকগুলো যেটা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে এটা ভেরি পজিটিভ মেসেজ ইনভেস্টরদের কাছে গিয়েছে। এটা হলো অত্যন্ত ভালো বিষয়, আনন্দের বিষয়। আর আইনি কাঠামো যে বিষয়গুলো আমাদের বাংলাদেশে রয়েছে, যে আইনগুলো আমি বললাম আপনাকে, এই সবগুলোই মোটামুটি বাংলাদেশের যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছেন, চাইনিজ বা অন্য কোনো ইনভেস্টর,
ফরেন ইনভেস্টর তাদের পক্ষে রয়েছে। কিছু আসলে প্রতিবন্ধকতা ছাড়া মোটামুটি বিনিয়োগকারীদের জন্য একটা সুষ্ঠু পরিবেশ এখন বিরাজ করছে। ইনভেস্টরদের আস্থা ফিরিয়ে আনা, এইটা অনেক বড় বিষয়। এই আস্থা ফিরিয়ে আনার জন্য এখানে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। যেমন বিডাকে যেমন আপনার যেটা বারবার বলা হচ্ছে যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টই হবে, হ্যাঁ, সার্ভিস প্রোভাইড করা হবে সকলকে। বাস্তবতা ভিন্ন। যেমন আমি তো গত সপ্তাহে গেলাম চায়নাতে, তার আগের সপ্তাহের ঘটনা বলি। সে আগের সপ্তাহে একজন ইনভেস্টর, একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তাকে আমাদের পুলিশ যেতে বাধা দিচ্ছে, আসতে বাধা দিচ্ছে। আচ্ছা, এই বাংলাদেশে আচ্ছা বারবার এই ঘটনা বাংলাদেশের মধ্যে যাতায়াতের মধ্যে। হ্যাঁ, তাকে কি দেখাচ্ছে, তুমি ওভারস্টে কতদিন, তাও 1321 দিন এরকম। এবং এই ভদ্রলোক বাংলাদেশের বর্তমান রাজনীতির মূল ধারার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সাথে তাদের অত্যন্ত সুসম্পর্ক। তিনি বলাতো এটা হচ্ছে না। আই মাই সেলফ ফিজিক্যালি আমি অফিস ভিজিট করলাম, আমাকে বলাতে, সকল দিক থেকে বলাতে আমি গেলাম। যাওয়ার পরে তারা কি বললেন, একটা অভিজ্ঞতা আমি বলছি যে এটা যেন আপনাদের মাধ্যমে মানুষ জানুক এবং সংশ্লিষ্ট আমাদের নেতৃবৃন্দ জানুক। আমি যখন এসবি অফিসে ভিজিট করলাম, বলল না কোনো, এর আগে তারা একটা ডিমান্ড করলেন তার কাছে এবং বড় অ্যামাউন্ট ডিমান্ড করলেন। তো ডিমান্ড করার পরে আমি ফিজিক্যালি যাওয়ার পরে বললাম যে ঠিক আছে, আপনি ডিমান্ড করেছেন, আপনি লিখিত দেন যে কোথায় কীভাবে টাকাটা নিচ্ছেন। পরে তার স্টাফকে, ওই কোম্পানির স্টাফকে ডেকে বলা হলো যে না, এখানে কোনো আমাদের পাওনা নেই। কত বড় ঘটনা দেখেন। ওয়েল পাওনা নেই, ঠিক আছে, তাকে ছেড়ে দেন। তাকে ছেড়ে দেওয়া হলো। পরবর্তীতে তাকে যেই কারণে তাকে ডিসপিউটটা দেখিয়েছে, তারা ওই রিপোর্টটা দিয়ে দিয়েছেন। বিদেশে যখন তিনি আবার তার দেশে যখন যাচ্ছেন, বিডা তাকে আটকে দিয়েছে, তাকে যেতে দিবেন না। তো যখন দিবেন না, তখন ওই সংশ্লিষ্ট ম্যানেজিং ডিরেক্টর সাহেব চায়না অ্যাম্বাসিকে বলেছেন, অ্যাম্বাসি আমাকে ফোন দিয়েছেন যে মিস্টার মিয়া বলে আমাকে, মিস্টার মিয়া তুমি তো এটা সমাধান করে দিলা, বললা যে কিছু হবে না, তাহলে আবার এটা কি হলো? আমি বিডাকে যে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে বললাম ফোন করে, তো বললো যে না, কোনো অসুবিধা নেই, পাঠাই দেন, আমি করে দিচ্ছি। ওরা গেল, যাওয়ার পরে তাকে ওই সংশ্লিষ্ট কর্মকর্তা চিনিনি না তাকে। আমি তখন কোর্ট থেকে আমি আসতে বাধ্য হলাম। এসে উনি কি দেখাচ্ছেন, উনি বললেন যে এটা আমাদের দোষ না, দোষ কাদের, এসবি বলতেছে কাকে, এটা শুধু আমরা করি না, এটা এনএসআই সহ অনেকে করেন। আচ্ছা, তখন বাধ্য হয়ে বিডার প্রধানের সাথে কথা বললাম আমি। ছোট একটা বিষয়, বাস্তবতা হলো এই কথাগুলো বলার অর্থ হলো এটা যে একজন ইনভেস্টর যদি এরকম পদে পদে বাধার প্রাপ্ত হন, তো এইটা কিন্তু ওদের মধ্যে, ওদের যে কমিউনিটি রয়েছে, কমিউনিটির মধ্যে এটা আলোচনা হয়। ইভেন এই কমিটির মধ্যে কে কাকে কত টাকা দেন সেটা আলোচনা হয়, এটা জানে সবাই, এটা রেকর্ড রাখে তারা। আমাদের কর্মকর্তারা মনে করেন যে না, এটা কেউ জানে না। এই হলো বাস্তবতা। এই বাস্তবতাগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, তার বিশাল সম্ভাবনা রয়েছে, এতটুকুই জানেন। এই ধরনের নিয়মতান্ত্রিক যে জটিলতাগুলো, এইটাতে আসলে আমাদের একটু নজর দেওয়া উচিত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকার সবাইকে আসলে দৃষ্টি দেওয়া উচিত। এখানে আমি একটু আপনাকে বলি, ঊর্ধ্বতন মহল তাদের দায়িত্ব তারা করছেন, তারা সিদ্ধান্ত নিচ্ছেন, নীতি গ্রহণ করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। বাস্তবায়ন করতে যখন মাঠ লেভেলে যাচ্ছে, মাঠ পর্যায়ে যাওয়ার পরে এই বাধাগুলো আসছে। তা মাঠ পর্যায়ে আমরা কাজ করছি, এখন আমরা জানতেছি যে কোথায় কে কি বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে। তো এই বাধাগুলো যখন আসে, এই যে আমি আপনাকে যে একেবারে স্পেসিফিক ওয়েতে দুটা সিনারিও আমি আপনার কাছে শেয়ার করলাম, এই শেয়ারটা কিন্তু কেউ করতে পারবে না। এটা নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা এটা জানবেন না, কারণ এই লেভেল থেকে এই মেসেজটা উপর মহলে যাবে না। আমি আপনার মাধ্যমে এই সুযোগ হলো বললাম, যদি নীতি নির্ধারণী মহল এই বিষয়গুলো জানেন, যদি ইনিশিয়েটিভ নেন, তাহলে হয়তো তারা হ্যাপি হবে না আগামী দিনে। মাঠ পর্যায়ে আমাদের যে জটিলতাগুলো আছে, এগুলোকে দ্রুত নিরসন করতে সরকার নিশ্চয়ই উদ্যোগ হবে। হ্যাঁ, আমরা আশা করছি সেটা অতি দ্রুতই উদ্যোগ নেবেন এবং ওরা এখানে স্মুথলি মুভ করবেন, এটাই ওরা আশা করে। জনাব রুকনুদ্দিন মিয়া, আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে। হাসান মামুন, আমি আবারও আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গটা নিয়ে আপনি একটু আগেও কথা বলেছিলেন, আনোয়ারায় চীনা ইকোনমিক জোন, এবং সবচেয়ে বড় কথা যে চীনের যে বড় ইনভেস্টগুলো আসছে, বাংলাদেশের এখন কোন পর্যায়ে বা কোন খাতে এই বিনিয়োগগুলো কাজে লাগানোর সবচেয়ে বড় সুযোগ আছে, মানে কোন জায়গাটাতে এটাকে কাজে লাগানোর এখন সুযোগ,
সেটাকে আমরা কাজে লাগাতে পারি, এবং এই ইকোনমিক জোন, যে দুটো ইকোনমিক জোনের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং কর্মসংস্থানের যে বিষয়টা, এটাকে আমরা কিভাবে গ্র্যাব করতে পারি? এই সরকারের আপনি যেটা বলছিলেন আমার উদ্দেশ্যে প্রশ্নের প্রথমে, যে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, এটা কিন্তু সরকারের অঙ্গীকার না, এটা হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। আমি যদ্দূর স্মরণ করতে পারি, সরকার তো বলছে যে 5 বছরের মধ্যে বিদেশে 1 কোটি লোককে পাঠাবে, তারপর ইত্যাদি ইত্যাদি। বিদেশেও কর্মসংস্থানের একটা চেষ্টা আছে, যেহেতু দেশে কর্মসংস্থান সেরকম হচ্ছে না। আর বিদেশে কর্মসংস্থান হলে একটা স্টেডি ইনকাম হয়, ফরেন রেমিটেন্স আসে, আমাদের রিজার্ভ শক্তিশালী হয়, আমাদের আমদানি সক্ষমতা বাড়ে, ইত্যাদি ইত্যাদি। কিংবা আমরা যদি মানে ডলার দিয়ে কিছু পারচেস করতে চাই, বিনিয়োগ করতে চাই, সেসব ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়ে ইত্যাদি। তো রিজার্ভ পরিস্থিতি এখন মোটামুটি ভালো, $30 বিলিয়ন প্লাস আছে, প্লাস মাইনাস। তো এখন আপনি যেটা বললেন সেটা হলো যে চাইনিজ ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের রিজার্ভ পরিস্থিতি ভালো হবে, এটা হচ্ছে প্রথম এক। 2 নম্বর হলো যে উইন উইন সিচুয়েশনই হবে, মানে আমরা চাইছি বলে ওই খাতে চাইনিজরা করবে না, তাদেরও আগ্রহ থাকতে হবে, তাদের প্রয়োজনীয়তা, এটা 2 পক্ষের জন্য লাভজনক হতে হবে। আচ্ছা, তো আনোয়ারায় যেসব খাতে বিনিয়োগ হওয়ার কথা তার মধ্যে কিন্তু উৎপাদন খাতও আছে, বস্ত্র খাত আছে, আর ওইখানে বিনিয়োগটা আকর্ষণীয় হবে চাইনিজদের জন্য, শুধু না যে কোনো বিনিয়োগকারীর জন্য। কারণ ওখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। ইনফ্রাস্ট্রাকচার মানে বোঝাচ্ছি যে বন্দর সুবিধা, চট্টগ্রাম বন্দর তো আছেই, মাতারবাড়ি পোর্ট তৈরি হচ্ছে, যদিও এটা জাপানের ইনভেস্টমেন্টে, কিন্তু হয়ে গেলে ওটা চাইনিজদেরও কাজে লাগবে, সবারই কাজে লাগবে। গভীর সমুদ্র বন্দর, ওখানে বড় জাহাজ ভিড়তে পারবে। কর্ণফুলী টানেল, এটা একটা মিস ইনভেস্টমেন্ট ছিল হাসিনার আমলে, কিন্তু এই আনোয়ারাটা হয়ে গেলে, হ্যাঁ আনোয়ারাটা হয়ে গেলে এটা আমরা কাজে লাগাতে পারবো। মানে কর্ণফুলী টানেল তো কাজে আসছে না, ওখানে প্রতিদিন যে খরচ হয় তার 1/3 উঠে আসে না, তাই না? আচ্ছা, তারপর ইত্যাদি, মানে চট্টগ্রামের একটা উন্নয়ন হবে। আর আরেকটা হলো যে ওখানে যদি 130 কোটি মার্কিন ডলার বিনিয়োগের নাকি 50 কোটি ডলার বিনিয়োগের নাকি প্রস্তাবের মধ্যে চলেও এসছে, আমরা খবরে দেখেছি, জানি না বাস্তবতা কি। অনেক সময় কিন্তু এগুলো মিস ইনফরমেশন হয়, দেখা যায় যে বাস্তবতা ওই রকম না, ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। আর প্রস্তাব এলেই যে এটা বাস্তবায়ন হবে এমন কোনো কথা নেই, তাই না? অনেক শর্ত সাপেক্ষ। আচ্ছা, আমি এখানে জোর দেব যে এটা 2016 সালে এই প্রজেক্টটা পাশ হয়ে কেন হলো না সেগুলো একটু এক্সামিন করে দেখা দরকার, যে কোন কোন, ভাইয়া কিছু জটিলতার কথা বলছিলেন আইনগত, আমি বলছি রিয়েল জায়গায় কী সব জটিলতা, যেমন ডেভেলপাররা কেন কাজ করে নাই, হ্যাঁ, কাকে কাজ দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয় নাই ইত্যাদি, আমলাতান্ত্রিক জটিলতা ছিল কিনা ইত্যাদি, কী কী কারণে আটকে ছিল এই প্রজেক্টটা, সেটা একটু দেখতে হবে, যাতে ওই জটিলতাগুলো আবার দেখা না দেয়। এটা কিন্তু 2031 সালে শেষ হবে জি। তো এখানে 1 লাখ কর্মসংস্থান হবে আশা করছি, কিন্তু আমাদের কর্মসংস্থানের চাহিদা আরও অনেক বেশি। আমি এই জন্য মনে করি যে ওইখানে শুধু না, ওই এলাকার বাইরেও, এমনকি মংলা তো উন্নত হবে বলে আমরা আশা করেছিলাম, কারণ পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে, রেল সংযোগ হয়ে যাওয়ার পরে খুলনার যে উন্নয়ন হওয়ার প্রত্যাশা ছিল তত উন্নয়ন কিন্তু খুলনায় হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে যে ওখানে জ্বালানি সীমাবদ্ধতা আছে। মাঝে একটা আলাপ হয়েছে যে ভোলার গ্যাস আমরা পাইপলাইনে করে রূপসা পর্যন্ত নিতে পারি কিনা, ওখানে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, তাহলে আমরা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রডিউস করতে পারবো। আমার মনে হয় যে মংলা পোর্ট উন্নয়নেও চায়নার আগ্রহ আছে, ইভেন চিটাগাং পোর্ট উন্নয়নেও তাদের আগ্রহ ব্যক্ত হয়েছে। তারপর আমাদের বিরাট অঞ্চলের মানুষ যে কারণে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে কৃষিক্ষেত্রে, মানে তিস্তা ব্যারাজ না হওয়াতে, তো সেখানে তো চায়নার আগ্রহ আছে। সেটা নিয়ে অবশ্য ভূ রাজনৈতিক উত্তেজনার মানে ঝুঁকি আছে, ভারতের দিক থেকে সেন্সিটিভিটি প্রকাশ করা হচ্ছে। এবং তারেক রহমান সাহেবের সফরের সময় আমি ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখছিলাম, তারা কিন্তু খুব সেন্সিটিভ হয়েছিল যে ওখানে দুইটা, একটা হচ্ছে যে তিস্তায় যদি চায়নার উপস্থিতি বাড়ে, যদিও এটা সামরিক উপস্থিতি না, মানে আর্থিক এবং অর্থনৈতিক উপস্থিতি, কিন্তু সেই ব্যাপারেও তারা শঙ্কিত। তাদের মানে সেন্সিটিভিটি হচ্ছে তাদের দেশের একটা অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদি এইসব আশঙ্কা।
আমাদের দিক থেকে আশ্বস্ত করা দরকার যে না সেই রকম আশঙ্কার কোনো কারণ নাই, এটা একটা অর্থনৈতিক সহযোগিতা, নিশ্চয়ই এটা সামরিক দিকে কনভার্ট করবে না। আর হলো যে লালমনিরহাটে যে আমাদের মানে বিমানবন্দর, এটা তো ছিল অনেক আগে থেকে, এটা তো আগেই ছিল। হ্যাঁ, এটার উন্নয়নে কিন্তু চায়নার আগ্রহ আছে এবং এটা নিয়েও ভারতের সেন্সিটিভিটি আছে। আমি এই জন্য বলছিলাম যে আমাদের এই দিকগুলো একটু অ্যাড্রেস করে, একটু এই দিকগুলোর দিকে তাকিয়ে আমাদের প্রতিবেশীকেও আশ্বস্ত করতে হবে, কারণ বিরাট সীমান্ত তাদের সঙ্গে আমাদের আছে, ফিজিক্যালি আমরা তাদের সঙ্গে আছি তো পাশাপাশি, তাই না? আমরা তো বন্ধু না, মানে প্রতিবেশী বদলাতে পারবো না। হ্যাঁ, তো সেই প্রতিবেশীকে কোনো রকম উৎকণ্ঠায় না রেখে আমরা চায়নার সঙ্গে সহযোগিতা বাড়াতে পারি। শ্রমভিত্তিক খাতে আমাদের যেহেতু মানুষ অনেক বেশি, আধাদক্ষ অদক্ষ কর্মশক্তি প্রচুর আমাদের, আমরা বিদেশেও পাঠাতে খুব পারছি না, কারণ মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। তো ফলে দেশে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। আমাদের মূল্যস্ফীতি পরিস্থিতি যথেষ্ট খারাপ এবং এটা সহসা ভালো হবে বলে মনে হচ্ছে না, কারণ জ্বালানি পরিস্থিতি তো খারাপ, তাই না? জ্বালানির দাম আমরা কমাতে পারছি না, আমরা একটা বাজে গ্যাস পরিস্থিতির মধ্যে আছি। তবে এগুলোও কিন্তু বিদেশি বিনিয়োগের জন্য চ্যালেঞ্জ। আপনি যে ইকোনমিক জোন করবেন সেখানে তো আপনাকে গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো দিতে হবে, এমনকি পানি দিতে হবে, বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, সিইটিপি করতে হবে। সিইটিপি নিয়ে কি জটিলতা আমরা পড়েছি আমরা তো জানি, এই যে চামড়া খাতে সাবারি, তাই না? তো আমাদের সক্ষমতায় ঘাটতি আছে। পরিবেশ বান্ধব জ্বালানির দিকে দৃষ্টি দেওয়া উচিত। আমাদের তো সোলারে আমরা চায়নার সঙ্গে বড় কোঅপারেশনে যেতে পারি। আমাদের সোলারে যে টার্গেট আছে 2030 সালের মধ্যে 10% বিদ্যুৎ আমরা সোলার থেকে চাই, এটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব, অসম্ভব না। কারণ আমরা দেখেছি যে চায়না পাকিস্তানকে যে কোঅপারেট করেছে এই জায়গায়, সেখানে কিন্তু পাকিস্তান দ্রুত উন্নতি করেছে। পাকিস্তান একটা বাজে বিদ্যুৎ পরিস্থিতি ছিল, ওখানে এমন অবস্থা ছিল যে লোকজন বিদ্যুৎ ব্যবহার কমিয়ে দিয়েছিল এই কিছুদিন আগেই, এবং ওখানে বাড়ি ভাড়ার চেয়ে বিদ্যুৎ বিল বেশি আসতো কারো কারো, এই ছিল পরিস্থিতি। এবং বাংলাদেশে এখন এই পরিস্থিতি হতে, বাংলাদেশ এখনো, হ্যাঁ, আমরা তো বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছি, গ্যাসের দাম বাড়াতে বাধ্য হবো, কারণ এলএনজি তো বেশি দামে আনতে হচ্ছে, সরকার কত ভর্তুকি দেবে, তাই না? তো এই অবস্থায় আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির দিকে, পারমাণবিক বিদ্যুতের দিকে যেতে হবে। সেখানে একটু সুখবর আছে, রাসায়ন হেল্পে আমরা তো সেটা করে ফেলেছি, সেখান থেকে আমরা কিছু বিদ্যুৎ পাবো। আর আমাদের এখন গ্যাস ভিত্তিক থেকে কয়লা ভিত্তিকে কিছু দিনের জন্য যেতে হবে। কারণটা হলো যে কয়লা নিয়ে যদিও পরিবেশবাদীদের আপত্তি আছে, কারণ আমরা তো গ্যাস পাচ্ছি না এবং আমাদের আমরা নাজুক অবস্থার মধ্যে আছি। দেখেন 2টা টার্মিনাল আমাদের, একটা বসে গেছে বলে আমাদের ক্রাইসিস। তা আমরা কেন দীর্ঘদিন ধরে, এমনকি অন্তর্বর্তী সরকার কেন একটা টার্মিনালের ব্যবস্থা করলো না, এটা তো সারপ্রাইজিং, তাই না? তো এইগুলো দেখে তো বিদেশি বিনিয়োগ হবে, এটা চাইনিজ বিনিয়োগ না। ইউরোপিয়ানরা যদি বিনিয়োগ, যে কোনো বিনিয়োগ, ফরেন ইনভেস্টরদেরকে আকর্ষণ, দেশি বিনিয়োগকারীদের চেয়ে অনেক বেশি তারা, অনেক বেশি দিক তারা দেখে, মূল্যায়ন করে, এবং তাদের তাদের ক্ষেত্রে বিবেচনার বিষয় অনেক বেশি, যেটা কিছুটা বলেছেন। জি, ধন্যবাদ মামুন সাহেব। আমি আসতে চাই জনাব রোকেন, আপনি কি মনে করছেন যে বিনিয়োগ বা অবকাঠামোর মতো যে ধরনের সম্পর্ক চীনের সঙ্গে বাংলাদেশের আছে, ম্যান টু ম্যান এই সম্পর্কের জায়গাটা নিশ্চয়ই কোনো ঘাটতি আছে, এবং এই ঘাটতিটাকে কিভাবে কাটানো যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনি কি মনে করেন? আমি একটু আমার ভাইয়ের যে বিষয়টা বললেন এনার্জি সেক্টরকে নিয়ে, এটা আমার প্র্যাকটিক্যাল কিছু ধারণা এবার যেটা দেখলাম আমি একটু শেয়ার করি আপনাদের মাধ্যমে। এই বিষয়টা, এই সেক্টরটা এমন সেক্টর, হঠাৎ করে আপনি আমদানি করার কোনো সুযোগ নেই। এটাকে যদি আপনার ফোরসাইট অর্থাৎ দূরদৃষ্টি না থাকে, জাতীয় নেতৃবৃন্দের যদি দূরদৃষ্টি এই জায়গাতে না থাকে, তাহলে এই জাতীয় অত্যন্ত বড়ভাবে সাফার করবেন। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো। আমার কাছে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট রয়েছে যে 2030-এর মধ্যে 30 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি থেকে অ্যাড করতে চায় জাতীয় গ্রিডে। সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং আছে মাত্র 1.7 মেগাওয়াট, তার মধ্যে 14 আছে আপনার সোলার, অনলি 62 আছে আপনার উইন্ডমিল থেকে, আর অন্যান্য। এক্ষেত্রে এই সেক্টরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা না হয়, তাহলে অতি অল্প সময়ে এই ব্যাপারটা কিন্তু সাফার করবে। তো অত্যন্ত আনন্দের বিষয় হলো সরকার এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তো এইবারে চায়নাতে গিয়ে আমি যে বিষয়টা দেখলাম, ওরা আমাকে
এই বিষয়টাই দেখালেন। তারা কি করছেন, ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ এবারে আমি যেটা গেলাম হ্যাংঝৌ, ওদের একটা প্রভিন্সে, সেখানে ওদের প্রতিদিনের ওয়েস্টেজ আসে 3 লক্ষ মেগাটন, 3 লক্ষ টন। সেটা থেকে ওরা যেভাবে এনার্জি করছেন এবং যেখানে এই প্রজেক্টটা তারা নিয়ে করেছেন, সেই প্রজেক্টটাকে আমরা গেলাম, দেখলাম সেটাকে যেই পরিবেশ বান্ধব হ্যাঁ এনভায়রনমেন্ট করেছে এবং সেটা থেকে এনার্জি আসছেন, ইলেকট্রিসিটি তৈরি করছেন এবং অন্যান্য পণ্য তৈরি করছেন। এটা মানে চিন্তার বিষয়। বাংলাদেশ এটাকে অ্যাডপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে। অলরেডি বাংলাদেশ এটাকে উদ্যোগ নিয়েছেন। গাবতলীতে একটা, হ্যাঁ, তো সেখানে হ্যাঁ আমিনবাজারে এখানে সেটা ঝুলে আছে, এখনো হচ্ছে না। এই রিপোর্টটা আমার কাছে আছে। বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধু প্রতিদিন 4.5 লক্ষ টন বর্জ্য আসে। সেখান থেকে এই কোম্পানির সাথে যে চাইনিজ একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে সরকার, সেটা হলো 3 লক্ষ টন সেখানে যাবে। তা আরও 1.5 লক্ষ টন বজ্র থেকে যাচ্ছে। পাশাপাশি ওখানেই অর্থাৎ গাবতলী যে জায়গাটাতে আছে, সেখানে প্রায় 1.5 কোটি টন বজ্র এখনও পড়ে আছে, সেটাকে কোনো ম্যানেজমেন্টের আওতায় নেই। তার মানে হলো এই বজ্র ম্যানেজমেন্ট থেকেও কিন্তু একটা বিদ্যুৎ উৎপাদনের বিশাল একটা সম্ভাবনা রয়েছে। আমাদের আসলে পড়ে আছে, এটাকে আমরা কাজে লাগাতে পারি। সেটাই না, একটা বিষয় বললাম, এই রিনিউয়েবল এনার্জি থেকে আরও যে দুইটা বিষয় আছে। একটা হলো আপনার সোলার। আমরা তো সবাই সোলারকে জানি, সোলারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎ যদি আপনার সানলাইট না থাকে তো ওরকম আসে না। বর্তমান চায়না যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বা নিজেরা যেটাকে গ্রহণ করছে, সেটা হলো উইন্ডমিল। এই উইন্ডমিল বাতাসটা কিন্তু সবসময় থাকে, বাতাসটা পরিস্থিতি যাই থাকুক বাতাস আপনার থাকবে। তাই সেই ক্ষেত্রে এটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনার উইন্ডমিলের মাধ্যমে কিন্তু এই বিষয়টাকে করতেছে ওরা। এটা আমাদের সরকার ভাবতে পারে। আমাকে আরেকটা প্ল্যান ওরা দেখালেন, সেটা হলো বোথ টুগেদার, উইন্ডমিল এবং সোলার। অর্থাৎ উইন্ডমিল সোলার একই সঙ্গে দুটো প্রজেক্ট একসাথে দুটো। অর্থাৎ এটাকে ওরা কী করছে, জায়গার সংকুলনটা, অর্থাৎ আপনার সোলার করতে গেলে তো আপনার অনেক জায়গার প্রয়োজন হয়। বাংলাদেশের জায়গা তো লিমিটেড। তো বাংলাদেশ এই লিমিটেড জায়গার মধ্যে তার যে ব্যাপক চাহিদা রয়েছে, সেই চাহিদার সংকুলন এখান থেকে করতে হবে। এই দুটাকে সমন্বয়ে বাংলাদেশ করতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে। আপনার যে প্রশ্নটা ছিল যে এইটা আমরা অনেক বছর যাবত এই কাজটা আমরা করেছি, সেটা হলো যে আমরা কিছু হলেই দেখেন, একটু জ্বর হলেই সবাই কোথায় যায়, ইন্ডিয়াতে চলে যায়। এর কারণটা কি? এই মেসেজটা তার কাছে আছে যে আমি ইন্ডিয়াতে গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবো, পাক আর না পাক, এটা কিন্তু একটা বিশ্বাস তার জাগ্রত হয়েছে। চায়না সরকার এই চেষ্টাটা করছে যে বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু আমার উন্নত ব্যবস্থাপনা আছে, উন্নত চিকিৎসা আছে, যেন এইটা আমরা এই মেসেজটা বাংলাদেশের মানুষকে দিতে পারি। আর বাংলাদেশের মানুষও যেন উন্নত এই ট্রিটমেন্টটা নিতে পারে, উন্নত সেবাটা নিতে পারে, এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। কারণ হলো আপনি চিন্তা করেন, বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, আপনি উন্নত কোনো চিন্তা করতে গেলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং চাইনিজ পিপল এটা বিশ্বাস করে যে গ্লোবালাইজেশনকে তারা কি পয়েন্ট হিসাবে ভাবে উন্নয়নের। আপনি যদি গ্লোবালাইজেশনকে যদি চিন্তা করেন, আমাদের এই সাবকন্টিনেন্ট বা আমাদের যে ভৌগোলিক অবস্থান, চায়না আমাদের জন্য এই ক্ষেত্রে অনেক বড় অংশীদার হতে পারে। এই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা যায়, তাহলে হয়তো একটা ভালো সম্ভাবনা দেখা যাবে। সেই ক্ষেত্রে শুধু আমরা যে কাজগুলো করছি সেটা হলো এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ কালচার। কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে, এটা তো দৃশ্যমান দেখছি না। দৃশ্যমান এখানে হ্যাঁ কিছু বাধা আমাদের ছিল, সেটা হলো গত 17 বছর আপনারা জানেন। আমি আসবো আপনার কাছে, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমি আবার আসবো আপনার উত্তরের কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের বিশেষ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের বিশেষ আয়োজন চায়না ফোকাস। আমরা আলোচনা করছিলাম
ট্রেড, টেক এবং নতুন সমীকরণ বাংলাদেশ কি প্রস্তুত? চলে যাচ্ছি আবারও জনাব রকুনউদ্দিনের কাছে। আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, দৃশ্যমান কোনো কালচারাল এক্সচেঞ্জ আমরা কি আসলে দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, দৃশ্যমান কালচারাল এক্সচেঞ্জ আমরা যে চেষ্টা করিনি ব্যাপারটা এরকম নয়। আপনারা জানেন গত একটা লম্বা সময় বাংলাদেশে একটা বিশেষ রাজত্বের মধ্যে দিয়ে গিয়েছে। তা আমাদের এই বিসিসি, এমসিসি আর সাথে যারা নেতৃবৃন্দ যারা আছেন ম্যাক্সিমামই হলো জাতীয়তাবাদী দলের বিশ্বাস করেন, এবং একজন ঊর্ধ্বতন নেতা আমাদের নামি বলি জনাব মিস্টার আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, এটার প্রেসিডেন্ট। এই কারণে আমরা কোনো প্রোগ্রাম বড়ভাবে করতে পারিনি কখনো। আচ্ছা, প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। যে বিষয়টা আমরা কালচারাল এক্সচেঞ্জের অনেকবার উদ্যোগ নিয়েছি, আমাদের করতে দেওয়া হয়নি। যদি কাউকে দাওয়াত করতাম তাদেরকে ভিসা দেওয়া হতো না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমরা কোনো প্রোগ্রাম কোনো জায়গায় করতে গেলে সেই মানে রাজনৈতিক বলির শিকার হতে গিয়ে এক্স্যাক্টলি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে একটা ইন্টারন্যাশনাল ইস্যুকে থামিয়ে দেওয়া হয়েছে। দুই জাতির এক্সচেঞ্জ অফ কালচারকে থামিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এখন এটা পুরো দমে আবার হ্যাঁ, এখন শুরু হয়েছে, পুরো দমে শুরু হয়েছে, এবং আপনারা এটাকে দৃশ্যমান খুব শীঘ্রই দৃশ্যমান দেখতে পাবেন। এবং তারা যেমন যাচ্ছে আমরা যাচ্ছি, তারা আসতেছে আমরা যাচ্ছি, এবং এই বিসিসি এমসিসির মাধ্যমে কিন্তু অনেক বড় বড় প্রস্তাব আসতেছে, বিশেষ করে বিনিয়োগের প্রস্তাব, ইনভেস্টমেন্টের প্রস্তাব। ব্যবসায়ীরা, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসতেছেন। কারণ হলো আমাদের এখানকার যে প্রেসিডেন্ট সাহেব আছেন জনাব আলতাফ হোসেন চৌধুরী, অনেক দিন এর সাথে আছেন। জনাব মিস্টার মঈন খান আছেন, উনি হলেন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তো উনি তো এমনি ইন্টারন্যাশনাল একজন পার্সোনালিটি। আমরা কাজ করছি মাঠ লেভেলে। সব মিলে একটা সুন্দর সম্পর্ক চায়নার সাথে আমাদের, যে সম্পর্ক অত্যন্ত নির্ভরযোগ্য সম্পর্ক বলতে পারেন, এবং এই সম্পর্কে পুরোপুরি কাজে লাগানোর এক্স্যাক্টলি। কিন্তু কাজে লাগাতে সেটা সরকার উদ্যোগ নিতে হবে। সরকারকে আমাদেরকে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। চায়নাদের একটা বিষয় আমি দেখলাম, যেটা ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাসকে তারা অনেক গুরুত্ব দেয়। এখন এই বিশ্বাসী মানুষগুলোকে যদি সরকার কাজে লাগায় তাহলে হয়তো একটা বিশাল সম্ভাবনা আমি দেখতেছি। জি, ধন্যবাদ রোকন। জনাব হাসান মামুন, আমরা আসলে অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে, যে প্রসঙ্গটা নিয়ে আমি রোকন সাহেবের সঙ্গে কথা বলছিলাম, যে আমরা তো একটা স্বর্ণালী যুগ, 50 বছরের স্বর্ণালী যুগ পার করলাম, এবং সামনের আরও হয়তো 50 বছর বা দীর্ঘ অনন্তকাল এই সম্পর্ক চলবে। আগামী 50 বছরে সংস্কৃতি, ম্যান টু ম্যান বা কালচারাল এক্সচেঞ্জ, শিক্ষা এবং মানুষের এই বিনিময়কে আরও কীভাবে মজবুত করা যায়, সেই বিষয়ে আপনার পরামর্শ কী? আমার কাছে যেটা মনে হয় যে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে তার মধ্যে প্রধানতম সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। এটা উনি ভালো বলতে পারবেন, ওনার যাতায়াত আছে, আমার যাতায়াত নাই বা যোগাযোগ নাই। আমার মনে হয় যে এটা একটা সমস্যার জায়গা। সেটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি, আমাদের যোগাযোগ যাতে ভাষাগত কারণে ব্যাহত না হয়। চাইনিজরা তো তাদের নিজস্ব ভাষায় মানে ব্যবহার করতে উদ্যোগী। তো আমরা মানে তাদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে যাতে সমস্যা না পড়ি সেজন্য, তবে এখন তো দোভাষীর ব্যবহার বেড়েছে অনেক। আচ্ছা, আর হচ্ছে যে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং শিল্পের দিকে মনোযোগ রেখে এটা করা খুবই জরুরি আমি মনে করি। আমি সেমিকন্ডাক্টর খাতের কথা বলছিলাম। সেখানে চায়নার যে এক্সপিরিয়েন্স, তাইওয়ানের যে এক্সপিরিয়েন্স, এটা আমরা শেয়ার করতে পারি আমরা, এবং এই ক্ষেত্রে আমরা দুই পক্ষই বেনিফিটেড হতে পারি। আচ্ছা, আমাদের তো ছাত্রছাত্রী যারা আছে বা এই খাতে যারা কাজ করছে তারা যে অদক্ষ বা তাদের যে বুদ্ধিভিত্তিক সক্ষমতা কম সেরকম কিন্তু না, তাদের হচ্ছে সুযোগের অভাব। তো সেই সুযোগটা আমরা চায়নার মাধ্যমে পেতে পারি কিনা। চায়না কিন্তু সেমিকন্ডাক্টর খাতে পশ্চিমা অবরোধের মধ্যে আছে, আমাদের মাথায় রাখতে হবে। এবং পশ্চিমারা তো এ খাতে লিডিং এখনো, এবং তাদের মিত্র দেশগুলো কিন্তু এগিয়ে, জাপান, দক্ষিণ কোরিয়া। তো চায়নায় এগোতে চাচ্ছে। তো এক্ষেত্রে আমরা চায়নার সহযাত্রী হতে পারি। এই যোগাযোগটা, এই লক্ষ্যে শিক্ষা গবেষণামূলক যোগাযোগ আমাদের বাড়ানো প্রয়োজন, আমি এটা ফিল করি। আরেকটা হলো যে চায়নার শুধু আর্থিক সহায়তা না, প্রযুক্তিগত সহায়তা, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে। এখন তো মানে শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া আপনি টিকতে পারবেন না। এমনকি গার্মেন্টসের যদি
ইনোভেশনের দিকে না যেতে পারেন তাহলে কিন্তু আপনি নতুন বাজার ধরতে পারবেন না। এক্স্যাক্টলি। তো সেইখানে আমাদের কিন্তু ঘাটতি আছে, আমাদের উদ্যোক্তাদের মধ্যে ইনোভেশনের অভাব আছে। এমনকি জ্বালানিকে যে দক্ষভাবে ব্যবহার করা, নিজস্ব সক্ষমতা অর্জন করা, এই জায়গায় আমরা এখনও সরকার নির্ভর। আমাদের বেসরকারি খাত কিন্তু নিজে উদ্যোগী হতে পারে। আমি দেখছিলাম যে একটা প্রতিষ্ঠান বায়োমাস ব্যবহার করে তারা বিদ্যুৎ প্রডিউস করছে। মানে তারা চিন্তা করছিল যে সরকার যথেষ্ট বিদ্যুৎ দিতে সক্ষম হবে না, মানে সরকার প্রতিশ্রুতি দিচ্ছে বলে আমি বিনিয়োগে চলে যাব, এটা তো কোনো কাজের কথা না। আমার নিজেরও তো একটা প্রেডিকশন থাকা দরকার যে সরকার কতখানি আমাকে জ্বালানি সহায়তা যোগাতে পারবে। মানে সরকার বলেছে যে আমি গ্যাসের দাম অনেক বাড়াবো, তোমাকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবো, যা গ্যাস দেবো, এটা বললে তো বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ আমি তো দেখতে পাচ্ছি দেশের মধ্যে এই ক্ষেত্রে মানে অনুসন্ধান হচ্ছে না, তারপরে গ্যাস ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না ইত্যাদি, এবং একটা আমদানি নির্ভর কাঠামোর মধ্যে আমরা আছি, যেটা খুবই রিস্কি। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে আমরা বিপদে পড়ে যেতে পারি। ইউক্রেনের সময় একবার পড়েছিলাম এলএনজি নিয়ে, এবার কিন্তু আরেকটা সংকটে আমরা পড়েছি। এবং আমি তো মনে করি যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তাটা এখন সবচেয়ে বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় সমস্যা হিসেবে এসছে। আমাদের বিভিন্ন মানে রেটিং প্রতিষ্ঠান, তারা যে আমাদের বিভিন্ন খাতকে রেটিং করে, যেমন আমাদের জ্বালানি খাত, আমাদের ব্যাংক খাত, বিমা খাত, আমাদের অর্থনীতির বিভিন্ন ইন্ডিকেটরকে তারা যে দেখায় যে আমরা কোন অবস্থায় আছি, এগুলোতে তো আমাদের অবস্থা ভালো হচ্ছে না। পাশাপাশি আমাদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের পুলিশ বাহিনীর সক্ষমতা, আমাদের বিচার বিভাগের সক্ষমতা, এগুলো নিয়েও কিন্তু রেটিং হচ্ছে এবং আমরা রেটিংয়ে কিন্তু পিছিয়ে আছি। তো এগুলো বিদেশি বিনিয়োগকারীরা দেখে যে আমি কতটা ভালো অবস্থার মধ্যে যাচ্ছি, তাই না? এবং তারা তো লং টার্ম চিন্তা করে আসে। যেহেতু আমরা মানে আধা দক্ষ বা কম দক্ষ জনগোষ্ঠীর দেশ, আমরা দ্রুত দক্ষতা উন্নয়ন করতে পারবো না। সেখান থেকে আমরা এই ধরনের কোঅপারেশনের মাধ্যমে আমরা যাতে শিক্ষার ক্ষেত্রে যোগাযোগটা, প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এই দিকে দৃষ্টি রেখে যাতে চায়নার সঙ্গে সম্পর্কিত হই, এবং চায়নার যেসব ইন্ডাস্ট্রি, সানসেট ইন্ডাস্ট্রি বলা হচ্ছে, যে ওখানে মানে মজুরি বৃদ্ধির কারণে ওগুলো অবসলিউট হয়ে যাচ্ছে, সেগুলো আমরা যদি এখানে ট্রান্সফার নিয়ে আসতে পারি, হচ্ছে কিন্তু সারা দুনিয়াতে যাচ্ছে। এবং চাইনিজরা তো ইনভেস্টমেন্টে বিশ্বাসী, তারা কিন্তু ওই ঋণ সহায়তা, অনুদান দেওয়া এগুলোতে খুব একটা, তাই না? যেটা পশ্চিমারা, যেটা পশ্চিমা মডেল, তো চাইনিজ মডেল হচ্ছে ইনভেস্টমেন্ট করা, মানে উন্নয়ন সহযোগী হওয়া, ওইভাবে কৌশলগত বিনিয়োগে যাওয়া। তো সেই জায়গাগুলো আমাদের যেতে হবে, এবং আমরা যাতে আবার কোনো ব্লকের দিকে বেশি মাত্রায় ঝুঁকে পড়ে বিপদগ্রস্ত না হই, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেদিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি হাসান ভাইয়ের কথা ধরে আপনার প্রসঙ্গে আসতে চাই যে প্রযুক্তি ট্রান্সফার বা হস্তান্তরের যে বিষয়টা আসছে, এটা নিয়ে আসলে চীন সরকার এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গভর্নমেন্ট, বেসরকারি, সরকারি বিভিন্ন পর্যায়ে কাজ করছে। তো এইটার সম্ভাবনাটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? একদমই ছোট করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে এই বিষয়টা জানতে চাই। পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। আপনি যদি অ্যাকচুয়ালি দেশকে উন্নত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রযুক্তির সাথে নিজেকে ফ্যামিলিয়ার করতে হবে। তো প্রযুক্তিটা এমন একটা বিষয়, আপনি চাইলেই সেটাকে, এখানে প্রযুক্তি চলে আসলো, প্রযুক্তিটা গ্রহণ কে করবে? আপনার পিপলকে সে তৈরি করতে হবে তাকে। প্রযুক্তিটা তো বিষয়টা এমন না যে আপনি আসলেন, আপনি গ্রহণ করলেন এটাকে অন্য কিছু, এই ম্যাটারটা এটা না, এটা প্র্যাকটিসের বিষয়। আপনার এই বৃহৎ জনগোষ্ঠীকে সেখানে তৈরি করতে হবে। এক্ষেত্রে আমি বলবো আরও নিচে থেকে শুরু করা। এখন যে অবস্থানে আছে এটাকে অত্যন্ত সুন্দরভাবে স্টাডি করে, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অনুযায়ী কে কোনো, বিশেষ করে ইয়াং শ্রেণীটা সবচেয়ে অত্যন্ত ভেরি পজিটিভ দিক হলো আমরা জাতিগতভাবে ইয়াং, আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ ইয়াং, এবং তারা কিন্তু অত্যন্ত কর্মমুখর, তারা কাজ করতে চায়। কাজ হলো তাদেরকে পরিবেশকে তৈরি করে দেওয়া। সবচেয়ে বড় অত্যন্ত কষ্টের বিষয় যেটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের একটা ইয়াং জেনারেশনকে একটা ভুয়া স্বপ্ন দেখানো হচ্ছে। ভুয়া স্বপ্নটা কি? যে সে বাবা মার অনেক টাকা খরচ করে সে একটা সার্টিফিকেট কিনে। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, সেখানে কিছু লোক মাঝে মাঝে লাগে, একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, সে MBA পাশ করে আসছে। আবার চেয়ারে বসার ধরন দেখলে বুঝবেন সে নিজেই একটা CEO। তার মানে তার যে ভিতরে অহংকারটাকে তাকে জাগ্রত করে দেওয়া হয়েছে, কর্ম কেনা। তাহলে এই কালচার থেকে বেরিয়ে আসে, অর্থাৎ কর্মমুখর শিক্ষা, এটাকে যে কথাগুলো বারবারই আসে এবং যে বিষয়টা নিয়ে আমাদেরও গুরুত্ব দেওয়া। শুধু আসলে হবে না, এখানে সংশ্লিষ্ট যারা আছে
তাদেরকে কাজ করতে হবে। এখানেও এই জায়গাটা তো ওদের কাছে শেখার অনেক আছে। অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে কোন বাচ্চা কোন দিকে যাবে তারা সেটা প্ল্যান ওয়াইজ তাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ অপ্রয়োজনে তারা কোনো সময় নষ্ট করছে না, অপ্রয়োজনে কোনো তারা অর্থ ব্যয় করছে না। এইটা আমাদের এখানে যদি অ্যাডপ্ট করা যায়। জি, জনাব রুকনউদ্দিন এবং জনাব হাসান মামুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন বা দেখছিলেন যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এবং আমাদের বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছিল এই মুহূর্তে আমাদের এই সুযোগগুলোকে পুরোপুরি কাজে লাগানোর জন্য আমাদের জাতি হিসেবে যেই ল্যাকিংসগুলো আছে, যেই কমতিগুলো আছে সেই জায়গাটাতে দৃষ্টি দিয়ে সেইটার উন্নয়ন দরকার। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।